ধর্ণা মঞ্চে ছুটে যেতে হলো। তা আপনি মুখ্যমন্ত্রীটা আগে রিজাইন দিন, তারপর দিদি হিসেবে ওখানে যাবেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা প্রচলিত প্রবাদ আছে। ঠেলায় পড়েছেন, দায়ে পড়ে উনি জুনিয়র ডাক্তারদের যেখানে স্বাস্থ্য ভবন অভিযান চলছে ধর্ণা মঞ্চে চলে গেছেন। হঠাৎ আমি আমার জীবনের নিরাপত্তাকে তোয়াক্কা না করে আমি এখানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমিও রাত জেগে আছি। আপনি রাত জেগে কি করেছিলেন? রাত জেগে আপনি তিলোত্তমার খুনিদের, যারা খুনি, যারা অপরাধী, তাদের আড়াল করার জন্য আপনি তার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। রাত জেগে আপনি কি করছিলেন? আপনি সিপি বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে যাতে ডেড বডিটাকে তাড়াতাড়ি দাহ করা হয়। গিয়ে কি করলেন? ওদের মাইক্রোফোন নিয়ে বেলা 2টোর পর ওখানে উনি গেছেন, কয়েক মিনিট ছিলেন, ওদের মাইক্রোফোন নিয়ে ওদের সঙ্গে কোনো কথা না বলে ওদের মাইক্রোফোন নিয়ে সেখানে তিনি কিছু সংলাপ আর কিছু প্রলাপ বকে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে গেলেন। এটাও তার এক ধরনের নাটক। মাইক্রোফোন ডাক্তারদের, ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের মাইক্রোফোন কেড়ে নিয়ে উনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি। উনি জাননি মুখ্যমন্ত্রী হিসেবে, কি হিসেবে গেছেন? বলে দিদি হিসেবে গেছেন। তা আপনি মুখ্যমন্ত্রীটা আগে রিজাইন দিন, তারপর দিদি হিসেবে ওখানে যাবেন। আপনি মুখ্যমন্ত্রী থাকবেন আর ধর্ণা মঞ্চে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই যে কাক ভেজা হয়ে ঝড় বৃষ্টির মধ্যে তারা গত 10 তারিখ থেকে আজকে 5 দিন হলো ধর্ণা চালিয়ে যাচ্ছেন। মাত্র 5 দফা দাবি। তাদের দাবি কিন্তু ছিল না যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সিম্পল 5টা দাবি তাদের ছিল, সেগুলো সবাই জানি আমরা। একটা প্রথম দাবি যেটা ছিল যে তিলোত্তমার খুনিদের অবিলম্বে শনাক্ত করতে হবে, করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নম্বর যেটা দাবি ছিল জুনিয়র ডাক্তারদের, যারা তিলোত্তমাকে খুন করেছে এবং প্রমাণ লোপাট করেছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, তাদের চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বর দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। 4 নম্বর যে সমস্ত মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, এক কথায় স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা আছে সেই ঘুঘুর বাসাগুলো এবং রোগী কল্যাণ সমিতির নামে যে তোলাবাজি সিন্ডিকেট সেটা চলতো, সেটাকে ভেঙে ফেলতে হবে, সেটা রাখা যাবে না। 5 নম্বর দাবি ছিল যে থ্রেড কালচার, এই সন্দীপ ঘোষ এবং তার কোম্পানি, একদিকে পুলিশের থ্রেড কালচার এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর থ্রেড কালচার এবং তৃণমূলের বসংবাদ যারা কিনা ঘুর পথে অন্যায়ভাবে ডাক্তারিতে ঢুকেছে, মেডিকেলে অনেকে পাস না করে, ডাক্তারি পরীক্ষা না দিয়ে, তাদের হচ্ছে যারা থ্রেড কালচার করছে, থ্রেড কালচারকে বন্ধ করা। এই তো সিম্পল 5 দফা দাবি। ওরা একবারও বলেনি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে আপনি ওখানে গেলেন আর একটা চালাকি করবার জন্য, জুনিয়র ডাক্তারদের মনোবল ভাঙানোর জন্য এবং ওদের ওই মাননীয় মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র ওরা পা দেবে না নিশ্চয়, আমার আশা আছে। ওরা 5 দিন ধরে যে লড়াই আন্দোলন, এই দেখুন গতকাল থেকে 24 আওয়ার্স বৃষ্টি চলছে, 24 ঘন্টায় বৃষ্টি চলছে, গতকাল থেকে শুরু হয়েছে। এই কাক ভেজা তো সারা রাত জেগে খোলা আকাশের নিচে তারা যে লড়াই করার মানসিকতা দেখিয়েছে, তাদের সেই লড়াইকে আমি কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই আমি জুনিয়র ডাক্তারদের। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যেটা সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী কিন্তু তাদের 5 দফা দাবির বিষয়ে কিচ্ছু বলেনি। ওখানে কিছু সংলাপ আর কিছু প্রলাপ বকে ওখান থেকে তিনি পালিয়ে গেছেন। ওখান থেকে তিনি নেই হাওয়া, ওখান থেকে মুহূর্তের মধ্যে হাওয়া। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওখানে গেলেন। আবার কি বলছেন কি ওখানে? বলে আমি আমার জীবনের নিরাপত্তাকে তোয়াক্কা না করে আমি এখানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমিও রাত জেগে আছি। আপনি রাত জেগে কি করেছিলেন? রাত জেগে আপনি তিলোত্তমার খুনিদের, যারা খুনি, যারা অপরাধী, তাদের আড়াল করার জন্য আপনি তার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। রাত জেগে আপনি কি করছিলেন? আপনি সিপি বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে যাতে ডেড বডিটাকে তাড়াতাড়ি দাহ করা হয়। আজকে ওই তিলোত্তমার বডি যে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে
সেটা আরজিকর মেডিকেল কলেজের পেছনের গেট দিয়ে বাইরে বের করা হয়েছে। তাহলে এর মধ্যে যদি কিছু না থাকে, কিছু যদি না লুকোনোর চেষ্টা করে, তাহলে ডেড বডি কেন পেছনের দরজা দিয়ে নিয়ে যাবে? সমবায় গাড়ির যে ড্রাইভার তার বিবৃতি, এবং সেই গাড়ি কে বুক করেছে? পুলিশ বুক করেছে। পুলিশ কেন ভুল হয়? কেন পুলিশ সেই তিলোত্তমাকে নিয়ে যাওয়া গাড়ি বুক করবে? তার পরিবারের লোকজন ছিল, তিলোত্তমার বাবা মা ছিল, তার কাকা কাকিমা ছিল, তার নিয়ারেস্ট আত্মীয়রা ছিল ওখানে হাসপাতালে, তার নিয়ারেস্ট আত্মীয়রা ছিল, তারা গাড়ি সমবায় গাড়ি হায়ার করবে। তাহলে কি এখানে লুকোতে চাইছেন পুলিশ মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী? কেন পুলিশ ওই সমবায় গাড়ি বুক করেছিল, হায়ার করেছিল, এবং কেন ওই আরজিকর মেডিকেল কলেজের পেছনের গেট দিয়ে ডেড বডিটাকে বের করেছিল? এবং এই যে গাড়ি মৃতদেহটাকে নিয়ে গেল, তিলোত্তমার ডেড বডিটাকে, তার ভাড়া পুলিশ মিটিয়েছে। এর মধ্যেই লুকিয়ে আছে কোন পুলিশ গাড়ি হায়ার করেছিল সমবায় গাড়ি। ওই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত কিছু তথ্য পাওয়া যাবে। আমি আজও বিশ্বাস রাখি যে তিলোত্তমার যারা প্রকৃত খুনি, যারা অপরাধী, মুখ্যমন্ত্রী বলছে কি তার এমওএস কে দিয়ে, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে লেখাচ্ছে, বলাচ্ছে কি বলাচ্ছে, বলে রাজনীতি করছে। বলে আপনি রাজনীতি করেননি, সিঙ্গুরের টাটাকে তাড়িয়ে বলে 400 বিঘা জমি ফেরত দিতে হবে, উনি রাজনীতি করবেন। উনি ডেড বডি মৃতদেহ নিয়ে রাজনীতি উনি আগে করেছেন, রাজনীতি করে। এবং উনি যে গণতন্ত্রের সিঁড়িগুলো বেয়ে রাইটার্সে উঠেছিলেন, গণতন্ত্রের সিঁড়িগুলো বেয়ে, সেই গণতন্ত্রের সিঁড়ি তিনি ভেঙে দিয়েছেন যাতে কেউ জন আন্দোলন না করতে পারে। এটা একটা ব্যতিক্রম। এই যে তিলোত্তমার নৃশংসতম যে খুন করা হলো, গণধর্ষণ করে, এই ঘটনাতে জনজাগরণ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, আপামর জনসাধারণ। তাই অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে যে সেই তো রাস্তায় নামলে, তাহলে 12 তারিখে কেন সেই তামাশাটা সার্কাসটা দেখালি? 12 তারিখে তামাশাটা সার্কাসটা দেখানোর দরকার ছিল না, সেই তো রাস্তায় নামলি, তাহলে 12 তারিখে নবান্নে সার্কাসটা কেন দেখালি? এখন উনার মনে উনাকে যারা পরামর্শ দিচ্ছে, প্রধান পরামর্শদাতা, একটা হচ্ছে তার আলাপন বন্দ্যোপাধ্যায়, একটা হচ্ছে রাজীব কুমার ডিআইজি, একটা হচ্ছে তার প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্থ, আর একটা হচ্ছে এই সিপি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাদের পরামর্শ মতো তিনি চলছেন। তারা বলে দিয়েছে, বলে দিদিমণি আপনি ওই ধর্ণা মঞ্চে যান, তাহলে সবকিছু বরফ গলে যাবে। উনি ওখানে পুরোপুরি নাটক করতে গেছেন। যদি উনি নাটক করতে না যান, তাহলে কেন উনি ওখানে গিয়ে বললেন, ওদের মাইক্রোফোন কেড়ে নিয়ে, যে আমি আপনাদের কাছে দিদি হিসেবে এসেছি? বাহ, কি শক্তিশালী কাজ! বিচিত্র কি এই রাজ্য! আপনি মুখ্যমন্ত্রী আর ওখানে গিয়ে দিদি সেজেছেন নাকি? তাহলে ওই দিন কেন তাদেরকে সভাগৃহে ডাকলেন না, সভাঘরে ডাকলেন না? তারা একটা দাবি করেছিল, লাইভ টেলিকাস্ট করতে হবে। আজকে আপনি ওখানে কি করতে গেলেন? লাইভ টেলিকাস্ট কেন করবেন না? উনি যে মিথ্যাবাদী, অসত্যবাদী, লাইভ টেলিকাস্ট হলে সমস্ত কিছু ধরা পড়ে যাবে। ওই জুনিয়র ডাক্তারদের প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না বলে 12 তারিখে তিনি সভাটা, এর জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। আর আজকে দায়ে পড়ে ওখানে চলে গেছেন যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ভয় কাজ করেছে। উনি বলছেন কি, উনি 1.5 ঘন্টা নবান্নে অপেক্ষা করেছেন, আর নির্যাতিতার বাবা মা 9 তারিখে 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। 3 ঘন্টা তাদের মৃত মেয়ের মুখটা দেখতে দেয়নি, বাবা মাকে মেয়ের মৃত মুখটা দেখতে দেয়নি। কেন 3 ঘন্টা বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল? আর আপনি 1.5
এটা এর সঠিক তথ্য বেরোবে না। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। ওখানে গিয়ে বলল কি, বলে আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছে। সার্কুলার কোথায়? উনি তো, উনার মুখের কথায় কি সার্কুলার হবে নাকি? উনি তো চিঠি নিয়ে যাবেন, চিঠি কিচ্ছু নেই। আবার কালকে বলবে যে আমি তো বলিনি। 12 তারিখে 12 আগস্ট তিলোত্তমার বাড়িতে গিয়ে টাকার অফার দিয়েছিল, এই ডিসি নর্থকে দিয়ে, অভিষেক গুপ্তাকে দিয়ে 10 লাখ টাকা পাঠিয়েছিল। এখানে 16 আগস্ট এই মঞ্চের সামনে ধর্মতলার মোড়ে মঞ্চ বেঁধে 16 আগস্ট মিছিল করে বলছে যে বিচার চাই। কি বললেন এখানে? বলে হ্যাঁ, নির্যাতিতার পরিবারকে আমি তো টাকা দিতেই পারি। আবার 9 সেপ্টেম্বর নবান্নে কি বলছেন? বলে না, আমি তো টাকার কথা বলিনি। কেউ প্রমাণ দিতে পারবে? ওই জন্য আজকে কোনো কাগজপত্র নিয়ে যায়নি জুনিয়র ডাক্তারদের কাছে। আর উনি যেটা বলছেন যে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি পালন করছে বলে কতজন? 29 জন মানুষ মারা গেছে। যে কোনো মৃত্যুই, সে যেভাবেই হোক না কেন, সমস্ত মৃত্যুই যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। যার যাবার তার গেল। তাহলে উনি যে বলছেন এবং আর্থিক ঘোষণা করেছেন সেই পরিবারগুলোতে, ভালো কথা। এটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। এই 29 জনের লিস্টটা কোথায়? তাদের নাম, ধাম, ঠিকানা কোথায়? তিনি তো লিস্ট দেখাতে পারছেন না। 9 তারিখও পারেননি, 12 তারিখও পারেননি। আর একটা বিষয়, যে এই ঘটনা ঘটার আগে 2011 সাল থেকে উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। তাহলে উনি 2011 পর এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আগে পর্যন্ত অপদার্থ অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর কারণে যে সমস্ত হাসপাতালগুলোতে যারা বিনা চিকিৎসায় মারা গেল, তাহলে তো তর্কের খাতিরে বলতে হয় যে এরা যেমন হচ্ছে যে কোনো মৃত্যুই যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। এটা কাম্য নয়, কারোই কাম্য নয়, আমাদেরও কাম্য নয়। একজন মানুষের যাতে পৃথিবীতে কারোই চলে না যায়। কিন্তু যারা তাদের জন্য আর্থিক ঘোষণা করেছে, তাহলে যারা এই জুনিয়র ডাক্তারের কর্মবিরতির আগে যে সমস্ত হাসপাতালে যারা মারা গেছে, সে সমস্ত মেডিকেল কলেজ হোক, জেলা হাসপাতাল হোক, মহকুমা হাসপাতাল হোক, ব্লক হাসপাতাল হোক, যেখানে হাসপাতালে মারা গেছে, তাদের জন্যও তো আর্থিক প্যাকেজটা দিতে হবে। কারণ তার দায় তো স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে। ধন্যবাদ।